হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া, আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রির নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, রসায়নের ধারণা। এই চ্যাপ্টারটা আমরা একটু লেটে শুরু করতেছি, কারণ আমি মনে করি এই চ্যাপ্টারটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট। ওকে, সো যাই হোক, তোমাদের জন্য আমার একটা সাজেশন, তোমরা হচ্ছে আগে কেমিস্ট্রির দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার, ওকে, পদার্থের অবস্থা এবং পদার্থের গঠন, এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করে আসার পর তোমরা এই চ্যাপ্টারটা পড়ো। তাহলে আমি মনে করি এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে বুঝতে পারবা। ওকে, সো চলো আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম লেকচার, দেখার চেষ্টা করি আজকে আমরা কোন কোন টপিক পড়বো। আচ্ছা দেখো, প্রথমে কোন টপিকটা এখানে আমি দেখতে পারতেছি, রসায়ন পরিচিতি। এই যে আমি একটা সাবজেক্ট পড়তে যাচ্ছি রসায়ন, এই রসায়ন বলতে আসলে কি বোঝায়, তাই না? তো আমরা হয়তো কমন সেন্স থেকে বলতে পারি যে রসায়ন মানে কি, বিজ্ঞানের একটা শাখা, রাইট? তাহলে এখন আমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ভাই বিজ্ঞান কি? বিজ্ঞান হলো মানব জাতির পদ্ধতিগত নিয়মানুগ ধারাবাহিক প্রচেষ্টা যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের কাজে লাগানো যায়। নিজেদের কাজে লাগানো যায়। এইবার আসলে আমরা একটু ব্যাখ্যার মধ্যে চলে যাই। এখানে আসলে কোন পার্টটা দিয়ে কি বোঝানো হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে, বিজ্ঞান হচ্ছে একটা স্পেশাল টাইপের পদ্ধতি। ওকে, বলতে পারো একটা স্পেশাল টাইপের টেকনিক, যেটা অবশ্যই হচ্ছে কিছু নিয়মের অধীন হবে। মানে যে যেরকম ভাবে পদ্ধতি অ্যাপ্লাই করলো সেটাই বিজ্ঞান হয়ে যাবে এমন কিছু না। আমাদের বিজ্ঞানের মধ্যে নিশ্চয়ই কিছু নিয়ম থাকবে, নিশ্চয়ই কিছু সূত্র থাকবে। ওকে, সেই সূত্রের আন্ডারে আমাদের কাজ করতে হবে, এবং এই প্রসেসটা কি হয় বলতো, ধারাবাহিক, কন্টিনিউয়াস। দিনের পর দিন আমাদের প্রচেষ্টা করতে হবে, এরকম বিষয়টা। যার দ্বারা প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ওকে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা মানে কি, তুমি একটু চিন্তা করে দেখো, এই যে আমাদের নদীর মধ্যে যে পানিগুলো থাকে, তাই না? সব নদীর পানিতে কি সমান পরিমাণ স্রোত থাকে? না। আমরা দেখছি কি, যেসব নদীর পানিতে অনেক বেশি স্রোত থাকে সেসব নদীর পানিকে আমরা ইউটিলাইজ করতে পারি। কিরকম ভাবে? সেই নদীর উপরে যদি আমি হচ্ছে একটা বাঁধ তৈরি করতে পারি, সেই বাঁধ দিয়ে আমরা সুন্দর মতো সেখান থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি, তাই না? বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে ফেলতে পারি। সো এই দেখছো, এটা কিন্তু এক ধরনের পদ্ধতি। তার মানে প্রকৃতির মধ্যে আমি কি পাচ্ছি, নদী পাচ্ছি, নদীর মধ্যে পানি আছে, আমি সেই পানির স্রোতকে কাজে লাগাইলাম। ওকে, তাহলে পানিকে আমি নিয়ন্ত্রণ করলাম, রাইট? তাহলে এটা এক ধরনের বিজ্ঞানের কথা তুমি বলতে পারো আর কি। আচ্ছা, নিয়ন্ত্রণ করে আমি কি করব, নিজেদের কাজে লাগানো যায় সেই চিন্তা আমি করবো, তাই না? আমি তো একটা এক্সাম্পল দিলাম, এরকম কিন্তু হাজার হাজার এক্সাম্পল হওয়া পসিবল, তাই না? যেমন ধরো, এই যে আগুন আমরা কিভাবে তৈরি করছি বলতো, আমরা হচ্ছে কাঠের সাথে কাঠ ঘষছি, তাই না? অনেক স্পিডে অনেক দ্রুত হচ্ছে ঘষার চেষ্টা করছি, যার ফলে কি হয়েছে, কাঠের মধ্যে থাকা রাসায়নিক শক্তিটা হচ্ছে আলোক এবং তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেছে, রাইট? তার মানে দেখো, আমি কাঠকে কিন্তু আমি নিজের প্রয়োজনে কাজে লাগাইতে পারলাম, তাই না? আমি নিজের প্রয়োজনে আগুন তৈরি করতে পারলাম, তাহলে সেটাই হচ্ছে এক ধরনের বিজ্ঞান। ওকে, সো এরকম ভাবে প্রকৃতির উপাদানগুলোকে ইউটিলাইজ করে নিজের প্রয়োজনে কাজে লাগানোই হচ্ছে বিজ্ঞান। ওকে, এবং আমি কি বলতেছি, বিজ্ঞানের মধ্যে বেশ কিছু শাখা আছে, তাই না? বিজ্ঞানের মধ্যে বেশ কিছু শাখা আছে, যার মধ্যে একটা শাখা হচ্ছে আমাদের রসায়ন। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভাই রসায়ন কি? ওকে, তো তোমাদের বইয়ের মধ্যে দুই জায়গায় দুইটা সংজ্ঞা আছে, বাট আমি তোমাদের একটা সংজ্ঞা শেখাবো, একটা সংজ্ঞা শিখলে মোর দ্যান এনাফ। ওকে, তাহলে আসলে রসায়নকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, একইভাবে আগে আমি একটু সংজ্ঞাটা লিখে দিই, তারপর তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। সো বিজ্ঞানের যে শাখায় আমরা বিভিন্ন মৌল নিয়ে আলোচনা করতে পারি, বুঝছো? তার মানে যে শাখায় আমরা বিভিন্ন মৌল বা মৌলিক পদার্থ এবং এই মৌলিক পদার্থের সমন্বয়ে তৈরি হওয়া যৌগ, যৌগকে আমরা কি বলতে পারি,
যৌগিক পদার্থ বলতে পারি। যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন প্রকৃতি, ধর্ম, ব্যবহার, বিভিন্ন পদার্থের রূপান্তর তুমি বলতে পারো, ও রূপান্তরকালে তাপ শক্তির শোষণ ও নিঃসরণ নিয়ে আলোচনা। তাপ শক্তির শোষণ ও নিঃসরণ নিয়ে আলোচনা। এবার আসলে আমরা একটু সংজ্ঞাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, তো প্রথম কথা হচ্ছে আমরা রসায়নের মধ্যে হচ্ছে বিভিন্ন মৌল এবং যৌগ নিয়ে আলোচনা করি। এখন আমাকে বলো, তোমরা যদি ভাই চ্যাপ্টার 3 পড়ো, তাহলে মৌল এবং যৌগ নিয়ে খুব সুন্দর একটা নলেজ তোমাদের থাকবে। এই জন্য আমি তোমাদের বলছিলাম কি, চ্যাপ্টার 2 এবং 3 পড়ার পর তোমরা চ্যাপ্টার 1টা পড়ো। তাহলে কি হবে, এই যে মৌল, এই যে যৌগ, এইগুলো নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না, রাইট? সো আমি চিন্তা করলাম যে তোমরা হয়তো চ্যাপ্টার 3 পড়ছো, পড়ার পর এখানে যদি আসো তাহলে এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি বুঝবা। দেখো, আমি যদি বিভিন্ন মৌলিক পদার্থ নিয়ে কাজ করি এবং সাথে যদি আমি তাদের তৈরি হওয়া যৌগিক পদার্থ নিয়ে কাজ করি, তাহলে এই কাজগুলোকে আমরা মেইনলি রসায়ন বলতে পারি। একদম সহজ কথায় কি ডেফিনেশনটা আমি লিখছি তোমাদের একটু ব্যাখ্যা করি। বিভিন্ন মৌল এবং মৌলিক পদার্থে তৈরি হওয়া যৌগ, ওকে, মৌল এবং যৌগ, এবং সেই যৌগিক পদার্থের শতকরা সংযুতি, এটা আমরা চ্যাপ্টার 6 পড়ছি। গঠন প্রকৃতি, এটা আমরা চ্যাপ্টার 3 এবং 5 পড়বো। ধর্ম, এটা নিয়ে অনেক চ্যাপ্টার আলোচনা আছে, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 8। ব্যবহার, এটা বিভিন্ন চ্যাপ্টার আলোচনা আছে, আমরা যৌগ যখন পড়বো তখন দেখবো। আচ্ছা, এবং রূপান্তর, এক যৌগ কিভাবে অপর যৌগে রূপান্তরিত হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, চ্যাপ্টার 7 এর কনসেপ্ট। এবং রূপান্তর করে যে আমাদের তাপ শক্তির পরিবর্তনটা হয়, এটা আবার চ্যাপ্টার 8 এর কনসেপ্ট। দেখছো, তার মানে আমি রসায়নের ডেফিনেশনের মধ্যে কত কিছু পড়তেছি, তাই না? মেনলি এই জিনিসগুলাই হচ্ছে সামনের চ্যাপ্টারগুলোতে অনেক সুন্দর করে আলোচনা করা আছে। ওকে, সো দেখো, রূপান্তরকালে যে তাপ শক্তি তৈরি হয় সেটা হইতে পারে কি শোষণ হইতে পারে অথবা নিঃসরণ হইতে পারে। হ্যাঁ, রাইট? এই প্রক্রিয়ার উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া, যেখানে তাপের নিঃসরণ হয়, আর একটা হচ্ছে তাপ হারি বা তাপ শোষী প্রক্রিয়া, যেখানে তাপের শোষণ হয়, রাইট? সো এই সমস্ত জিনিস হচ্ছে যেখানে আমরা আলোচনা করি, বিজ্ঞানের যে শাখা আমরা আলোচনা করি, সেটাই হচ্ছে আমাদের রসায়ন, তাই তো? আচ্ছা, এবার আসলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। কিছু এক্সাম্পল দেখি, তাহলে মনে হয় জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। তো প্রথমে যদি আসি, দেখো আমাদের কাছে যে কয়লাটা থাকে, তাই না? কয়লা তো আমরা সবাই দেখছি, তাই না? আমি যদি এখন কয়লাকে পোড়াই, তাই না, কয়লাকে যদি আগুন দিয়ে পোড়াই, সেটাকে আমরা কি বলি? দহন বলি, তাই তো? সো আমি যদি কয়লাকে পোড়াই, তাহলে কি হয় বলতো? কয়লাকে পোড়ানো হলে তাপ শক্তি তৈরি হয়, তাপ উৎপন্ন হয়, ও সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাই না? তোমরা কি কয়লা দেখছো না? অবশ্যই দেখছো। সো যখন আমরা কয়লাকে পোড়াই, তখন কি হয় বলতো? কয়লার মধ্যে থাকা কার্বন গুলো ওই বাতাসের অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে ফেলে। এই বিক্রিয়ার ফলে তৈরি করে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। বুঝতে পারছো তো? সাথে কি তৈরি হয় বলতো? তাপ শক্তি তৈরি হয়। এই তাপ শক্তিকে আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। রান্না বান্নার কাজে হইতে পারে, অথবা আগে কিন্তু স্টিম ইঞ্জিন গুলা ছিল, সেটার কাজে আমরা ব্যবহার করতে পারি। বুঝতে পারছো তো? আচ্ছা, আর কি ব্যবহার হইতে পারে? তারপর ধরো হচ্ছে আমরা যদি লোহার কোনো জিনিসপত্রকে আর্দ্র পরিবেশে রেখে দিই, হ্যাঁ, তাহলে লোহা বা লোহার তৈরি জিনিসকে আর্দ্র পরিবেশে
রাখা হলে মরিচা পড়বে না? মরিচা পড়ে কিন্তু, হ্যাঁ। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে মরিচা কেন পড়ে ভাই? মরিচা তো নিশ্চয়ই বুঝছো, লোহার উপর লালচে কালার একটা আবরণ তৈরি হয় যদি আমরা লোহাকে দীর্ঘদিন পানির মধ্যে বা আর্দ্র পরিবেশে বা খোলা বাতাসের নিচে রেখে দেই। কেন এরকম হয় জানো? রাসায়নিক বিক্রিয়ার কারণে এরকম হয়। লোহার উপরে যে আয়রন পরমাণুগুলো আছে না, এই আয়রন পরমাণু হচ্ছে বাতাসে থাকা জলীয় বাষ্প কণার সাথে অথবা পানির সাথে বিক্রিয়া করে তারা সুন্দর মতো আয়রন অক্সাইড তৈরি করে। এই আয়রন অক্সাইড হচ্ছে ধীরে ধীরে তার সাথে পানির অণুকে যুক্ত করতে করতে সে হচ্ছে লালচে খয়েরি বর্ণের একটা আবরণ তৈরি করে ফেলে, যার নাম হচ্ছে আমাদের মরিচা বা রাস্ট। ওকে, তার মানে এখানেও কিন্তু আমরা রসায়নের প্রয়োগটা দেখতে পারলাম। এরপর আসো ভাই আমরা যদি আরো এক্সাম্পল দেখি, হ্যাঁ, সেটা কি বিভিন্ন গাছের নির্যাস থেকে ঔষধ ও সুগন্ধি নিষ্কাশন। ওকে, আচ্ছা, বিষয়টা কিরকম? যেমন ধরো ম্যালেরিয়ার যে ওষুধটা, হ্যাঁ, ম্যালেরিয়ার ওষুধটা মেইনলি আমরা সিনকোনা গাছ থেকে, সিনকোনা গাছের বাকল থেকে তৈরি করি, তাই না? তারপর ধরো বিভিন্ন পারফিউম বলো, বিভিন্ন সুগন্ধযুক্ত সাবান বলো, সেসব তৈরিতে কিন্তু বিভিন্ন গাছের নির্যাসটা মেইনলি ইউজ করা হয়। আমরা নির্যাসকে বিভিন্ন কেমিক্যালি প্রসেস করি, নির্যাসকে আমরা রাসায়নিকভাবে পরিবর্তন করি, যার ফলে সেখান থেকে আমরা ওষুধ তৈরি করতে পারি বা সুগন্ধি বস্তু তৈরি করতে পারি, তাই না? এখানেও কেমিস্ট্রির প্রয়োগ আছে। এরপর আসো সেটা কি আকরিক থেকে ধাতু নিষ্কাশন। ওকে, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আকরিক বলতে আবার কি বোঝায়? আকরিক হচ্ছে এমন সব যৌগ যেখান থেকে লাভজনক উপায়ে ধাতুকে বের করে আনা যায়। এগুলো আমরা খুব সুন্দর করে চ্যাপ্টার 10 এর পড়বো, হ্যাঁ, চ্যাপ্টার 10। তো আপাতত জাস্ট একটু মনে রাখো, আকরিক থেকে আমি কি বের করে আনতে পারি? বিভিন্ন ধাতু, সেটা হইতে পারে আয়রন, হ্যাঁ, সেটা হইতে পারে ক্যালসিয়াম, সেটা হইতে পারে সোডিয়াম। এরকম ভাবে আমরা কি করতে পারি? সেসব ধাতুকে বের করে আনতে পারি। ওকে, তো এখানে কিন্তু আমাদের বিভিন্ন রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার সাহায্য নিতে হয়। সো এখানে আমাদের বইয়ের মধ্যে যে কয়েকটা জিনিস আছে, এই এক্সাম্পল গুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। বাট মনে রাখবো যে আমাদের জীবনে, হ্যাঁ, আমরা আমাদের ডেইলি লাইফে যত রকমের প্রসেস হচ্ছে তার সবকিছুর মধ্যে কিন্তু ফিজিক্স আছে, সবকিছুর মধ্যে কেমিস্ট্রি আছে, সবকিছুর মধ্যে কিন্তু বায়োলজি আছে। ওকে, সায়েন্স ছাড়া কিন্তু আমরা এক কদমও চলতে পারি না, তাই না? তাহলে আশা করি আমরা এই টপিকটা বুঝলাম। এবার আসো আমরা একটু ধাতু নিয়ে পড়াশোনা করি, তাই না? সো ধাতু নিয়ে কিন্তু আমরা চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 4 দুটা চ্যাপ্টারে মোটামুটি পড়াশোনা করছি। সো সেখান থেকে আমি বলতে পারি ধাতু কারা, তারা নিশ্চয়ই আমরা চিনতে পারবো। সেটা আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্ট না, বুঝছো? তো দেখো মেইনলি আমরা এখন কি করব জানো? আমরা হচ্ছে এই ধাতুগুলো নিয়ে একটু বিস্তারিত পড়াশোনা করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো ধাতু থেকে আমি সর্বপ্রথমে কি পড়বো জানো? সর্বাধিক কোন ধাতুটা ব্যবহৃত হয়? তোমরা কি বলতে পারবা সর্বাধিক ব্যবহৃত ধাতু কোনটা? সেটা হচ্ছে তামা। ওকে, তামা, যেটাকে আমরা কি বলতে পারি বলতো? যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইংলিশে কপার। কপার, বাংলা এভাবে কপার লেখা যায়, তবে তামাটাই হচ্ছে বেশি প্রচলিত। ওকে, তো সোনা, রূপা এগুলা কিন্তু কমনলি ইউজ হয় না। হ্যাঁ, এই তামা ছাড়াও কিন্তু আমরা হচ্ছে আমাদের প্রতিদিনের লাইফে সোনা বলো, হ্যাঁ, গোল্ড, রূপা বলো, তারপর ধর হচ্ছে লোহা বলো, তারপর ধর হচ্ছে টিন বলো, এগুলো কিন্তু ইউজ করি। এমন না যে আমরা ইউজ করি না, হ্যাঁ করি, তবে সবচেয়ে বেশি ইউজ করবো কি বলতো? তামা। এখন বলতে পারো ভাই একটা এক্সাম্পল দেন। এক্সাম্পল খুবই ইজি, বুঝছো? যেমন এই যে আমাদের যে ফ্যানটা আছে না মাথার উপর, এই ফ্যানের মধ্যে কিন্তু তামার কিছু কয়েল থাকে। বিভিন্ন বৈদ্যুতিক বর্তনী, বিভিন্ন ইলেকট্রিক সার্কিটে কিন্তু তামা ইউজ করা হয়। কেন বলতে পারবা? কারণ আমরা কিন্তু জানি ধাতুগুলো হচ্ছে বিদ্যুৎ এবং তাপের সুপরিবাহী হয়। খুব সহজে এটার মধ্যে দিয়ে আমরা বিদ্যুৎ শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে পারি। ওকে, সো তামার কিন্তু সেই বৈশিষ্ট্য আছে বলেই এই তামাকে আমরা বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতিতে ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম। এবার আসো অন্য একটা টপিক, সেটা কি? সেটা হচ্ছে সংকর ধাতু। সংকর ধাতু, এটাকে আমরা কি বলতে পারি? অ্যালয়।
এখন আমাদের মনে প্রশ্ন জাগলো যে সংকর ধাতু বলতে কি বোঝায়। একটু দেখি নামটা আমরা বিশ্লেষণ করে পড়তে পারি কিনা। সংকর শব্দের মানে কি জানো? সংমিশ্রণ। অর্থাৎ আমি যদি ধাতুকে একসাথে মিশ্রিত করতে পারি তাহলে কি হয়ে যাবে? আমাদের সংকর ধাতু তৈরি হয়ে যাবে। খুব সিম্পল না? আচ্ছা, তোমরা জানো ধাতুগুলো কি হয় বলতো? কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় হয় না। তার মানে একটা কঠিনের সাথে তুমি কি কঠিন মিলাইতে পারবা না? তাহলে মিলানো যায় কিভাবে? আমি তাদেরকে তরল বানাবো, তরলগুলোকে আমি মিশ্রিত করব, তাই না? মিশ্রিত করার পর সেটাকে আমি ঠান্ডা করব। তাহলে বিষয়টা কি? আমি কখনোই দুইটা কঠিন পদার্থকে, দুইটা সলিডকে একসাথে মিশাইতে পারবো না। তার জন্য আমি কি করব? তাপ দিয়ে দুইটাকে আমি লিকুইড বানাবো, দুইটাকে তরল বানাবো, সেই তরলগুলোকে আমি মিক্স করব। এই মিক্সচারটাকে আমি আবার ঠান্ডা করে নিয়ে আসবো। ঠান্ডা করার পর যে আমাদের কঠিন পদার্থ তৈরি হবে সেটাই কিন্তু আমাদের সেই সংকর ধাতু। সো আমি যদি তোমাকে এই জিনিসটা একটু ডায়াগ্রাম এঁকে বোঝানোর চেষ্টা করি। দেখো, এই হচ্ছে আমাদের একটা কঠিন পদার্থ। ধরো এখানে একটা ধাতু আছে, বললাম এটা হচ্ছে আমাদের সেই সোডিয়াম ধাতু। আবার ধরো এখানে আমাদের একটা ধাতু আছে যেটা হচ্ছে আমাদের পটাশিয়াম ধাতু, তাই না? এখন সোডিয়ামও সলিড, পটাশিয়ামও সলিড, দুইটাকে মিক্স করা যাবে? দুইটা কিন্তু মিক্স হবে না। তাহলে আমি কি করব? এই সলিড সোডিয়ামকে আমি প্রথমে হচ্ছে লিকুইড বানাবো। হ্যাঁ, প্রথমে এটাকে আমি কি করবো বলতো? তরল বানাবো। একই রকম ভাবে এই পটাশিয়ামকে আমি তাপ দিয়ে কি করব? তরল বানাবো। পরবর্তী আমি এই দুইটা তরলকে মিক্স করব, তাই না? তাহলে মিক্স করার পর আমি কি পাবো এখানে বলতো? সোডিয়াম এবং পটাশিয়ামের একটা মিশ্রিত তরল পাবো, তাই না? বিষয়টা তো এরকম। আচ্ছা, এই মিশ্রিত তরলকে আমি সুন্দর মতো এখন ঠান্ডা করে ফেলবো। ওকে, এটাকে যদি আমি এখন ঠান্ডা করে ফেলি তাহলে আমি কি পাবো বলতো? কঠিন সোডিয়াম পটাশিয়ামের একটা সংকর পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে কঠিন সোডিয়াম পটাশিয়ামের একটা ব্লক আমি পেয়ে যাবো। এটাকে আমরা ন্যাক বলতে পারি। তো এই হচ্ছে আমাদের সেই সংকর ধাতুর একটা আইডিয়া। আমি বিভিন্ন ধাতু নিব, তাদেরকে প্রথমে গলাবো, তারপর আবার কঠিন করব। হ্যাঁ, এরকম বিষয়টা। তাহলে এটাকে আমাদের কিন্তু কঠিন সলিড। ওকে, বিষয়টাকে বুঝতে পারছি। তো এই প্রক্রিয়ায় কিন্তু আমরা বিভিন্ন ধাতুর সংকর তৈরি করতে পারি। একটা কমন এক্সাম্পল হচ্ছে ব্রোঞ্জ। তোমরা কি ব্রোঞ্জের নাম শুনছো? শোনার কথা। আমরা যে অলিম্পিক গেমসটা দেখি না, এই অলিম্পিক গেমসে আমাদের 3টা পজিশন থাকে, তাই তো? ফার্স্ট পজিশন হচ্ছে গোল্ড দেয়, সেকেন্ড পজিশন হচ্ছে সিলভার দেয়, থার্ড পজিশনে কিন্তু ব্রোঞ্জ দেওয়া হয়। ওকে, এখন এই ব্রোঞ্জটা কিন্তু কোনো নির্দিষ্ট ধাতু না, এটা হচ্ছে ধাতুর একটা মিক্সচার। এখানে কোন কোন ধাতু পাওয়া যায় জানো? এখানে মেইনলি পাওয়া যায় হচ্ছে কপার এবং টিন। ওকে, এখানে পাওয়া যাবে তামা মানে কপার, এবং সাথে পাওয়া যাবে কি? স্ট্যানাম মানে টিন। এই দুইটা ধাতুকে আমরা নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করার মাধ্যমে কি পাচ্ছি বলতো? ব্রোঞ্জ পাচ্ছি। ব্রোঞ্জের কিন্তু শুধুমাত্র অলিম্পিক গেমসে ব্যবহার এরকম না। ব্রোঞ্জকে হচ্ছে আগে আমরা প্রাচীনকালে, হ্যাঁ, মধ্যযুগের সময় হচ্ছে অস্ত্র তৈরিতে অনেক বেশি ইউজ করা হইতো। ওকে, আচ্ছা, এই জন্য ব্রোঞ্জটা অত বেশি গুরুত্বপূর্ণ। আর কি সংকর ধাতু হইতে পারে? আমরা একটা তো দেখলাম, তাই না? একটা তো দেখলাম ব্রোঞ্জ। আর কি এরকম হইতে পারে? এছাড়া হইতে পারে তোমার ইস্পাত। ওকে, যেটাকে আমরা স্টিল বলতে পারি, তাই না? এখন ইস্পাতে কি লোহা? না, বরঞ্চ লোহার সাথে আমি অন্য কিছু পরমাণু অ্যাড করি, অন্য কিছু মৌলের কিছু পরমাণু অ্যাড করি। অ্যাড করার পর আমরা লোহার চেয়ে দৃঢ় একটা ধাতু পাইতে পারি। বুঝছো? লোহার চেয়ে দৃঢ় একটা পদার্থ আমি পাইতে পারি। সেই দৃঢ় পদার্থের নামই হচ্ছে ইস্পাত। ওকে, তাহলে ইস্পাত আমি কিভাবে তৈরি করতে পারি খেয়াল করে দেখো। আমি নিশ্চয়ই এখানে বেশিরভাগ সময় আয়রনই নিব, লোহাই নিব। তবে লোহার সাথে আমি কিছু পরিমাণ কার্বন অ্যাড করব, এবং কার্বনের সাথে সাথে মাঝে মাঝে আমরা ক্রোমিয়াম অ্যাড করি, ম্যাঙ্গানিজ অ্যাড করি, নিকেল অ্যাড করি, হ্যাঁ, তারপর ধরো ভ্যানাডিয়াম অ্যাড করি। এরকম বেশ কিছু ধাতুকে আমরা কম পরিমাণে অ্যাড করি, যার ফলে কি হয়? এই লোহাটা হচ্ছে আরো বেশি দৃঢ় হয়ে যায়, সেটা দিয়ে তৈরি স্ট্রাকচার আরো বেশি দৃঢ়তা পায়, হ্যাঁ, আরো বেশি স্ট্রং হয়। ওকে, এই ইস্পাতকে বর্তমানে হচ্ছে বিভিন্ন অবকাঠামো তৈরিতে বা বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে ইউজ করা হয়। আরো কি আছে বলতো? আরো হচ্ছে গয়নে ব্যবহৃত সোনা, হ্যাঁ, স্বর্ণালঙ্কার। স্বর্ণালঙ্কার, ওকে, গোল্ডেন জুয়েলারি এরকম তুমি বলতে পারো। বলতে পারো ভাই স্বর্ণালঙ্কারের মধ্যে তো স্বর্ণই আছে, তাই না? গোল্ডই তো আছে, গোল্ড একটা পিওর ধাতু, তাই না? কিন্তু না, আমরা কিন্তু পিওর ধাতুকে কখনোই অলঙ্কার হিসেবে ব্যবহার করি না। কেন কেন ব্যবহার করা হয় না? কারণ দেখো ভাইয়া, গোল্ড ধাতু কিন্তু অনেক সফট হয়, তাই না? খুব কম তাপমাত্রায় কিন্তু গলে যায়, তাই না? এখন দেখা যায় কি
আমাদের পরিবেশের তাপমাত্রা কিন্তু কি করে মাঝে মাঝে 40 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে, তাই না? তো সেই সময় কিন্তু স্বর্ণালঙ্কার গলে যেতে পারে যদি আমি একদম 100% গোল্ড ইউজ করি। এই জন্য আমরা স্বর্ণালঙ্কারের মধ্যে কিছু পরিমাণ খাদ ইউজ করি, তাই না, যাদেরকে আমরা খাদ বা খুদ বলতে পারি। এই খুদটা ইউজ করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কি পরিমাণ খুদ ইউজ করতেছি তার উপর ডিপেন্ড করে ওই অলঙ্কারের দামটা কিন্তু নির্ধারিত হয়ে যায়। যত বেশি খুদ আমি ইউজ করব সেই স্বর্ণের গুণগত মানটা কিন্তু তত কমে যায়। গুণগত মানটা কমে যায়, বাট স্বর্ণালঙ্কারটা অত বেশি স্ট্রং হয়। বুঝতে পারছো তো? আমরা বলি না যে ক্যারেট একটা শব্দ আমরা ইউজ করি না, ক্যারেট, তোমরা হয়তো শুনছো ক্যারেট, তাই না? ক্যারেট একটা শব্দ ইউজ করি, কি বলি আমরা 24 ক্যারেট, 22 ক্যারেট, 21 ক্যারেট। এই ক্যারেট দিয়ে কি বোঝা জানো? এটার মধ্যে কি পরিমাণ খাত আছে সেটা বোঝায়, হ্যাঁ, কি পরিমাণ খুঁত আছে সেটা বোঝায়। যেমন 24 ক্যারেট বলতে মেনলি কি বোঝায়, ওই স্বর্ণালঙ্কারের মধ্যে 99.9%, হ্যাঁ, 99.9% আমাদের গোল্ড থাকে। এত পার্সেন্ট গোল্ড থাকে, খুব সামান্য পরিমাণ কিন্তু এখানে ভেজাল থাকে, বাট থাকে। ওকে, তার মানে মেইনলি স্বর্ণালঙ্কারে আমরা এখানে গোল্ড ইউজ করব, হ্যাঁ, এখানে আমরা এইউ ইউজ করি, ঠিক আছে, বাট এর সাথে আমরা কিন্তু সিলভার ইউজ করি এবং কপার ইউজ করি, এটাকে স্ট্রং করার জন্য, এটাকে শক্ত করার জন্য। ওকে, তাহলে আশা করি ভাইয়া তোমরা এই কথাগুলা ধরতে পারছো। তাহলে আশা করি ভাই আমরা এই পড়াগুলো ধরতে পারছি। এবার আসলে নতুন একটা টপিক আমরা শুরু করি, সেটা হচ্ছে পরমাণু সম্পর্কে প্রাথমিক ধারণা। হ্যাঁ, পরমাণু সম্পর্কে প্রাথমিক ধারণা। প্রথমে আমরা পরমাণু নিয়ে কি জানলাম, তাই না? আমরা তো মনে হয় চ্যাপ্টার 3 পড়ে আসছি। চ্যাপ্টার 3 এর মধ্যে আমরা কিন্তু শিখছি পরমাণুর মধ্যে কি থাকে, প্রোটন থাকে, ইলেকট্রন থাকে, নিউট্রন থাকে, রাইট? এগুলো কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল। বাট প্রথমে যখন আমরা পরমাণু নিয়ে ডিসকাশন করতেছিলাম তখন কিন্তু আমরা পরীক্ষা করে কিছু পাই নাই। ওকে, তখন আমরা হচ্ছে চিন্তা ভাবনা করে, লজিক্যাল চিন্তা ভাবনা করে কিছু থিওরি উপস্থাপন করার চেষ্টা করছি। এরকম থিওরি সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করলেন হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস। ওকে, প্রথম যে ধারণাটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ি সেটা হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাসের ধারণা। এখন তিনি মেনলি কি বললেন জানো? তিনি বললেন হচ্ছে আমি যদি যে কোনো পদার্থ নেই, সেই পদার্থকে ভাঙতে থাকলে এমন একটা কণা পাওয়া সম্ভব যেটাকে আর ভাঙা যায় না। ওকে, তারপরে আরেকবার লিখে দিই, লিখে তোমাদের আবার এক্সপ্লেন করে দিচ্ছি। প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যায় যাকে আর ভাঙা সম্ভব হয় না। যাকে আর ভাঙা সম্ভব হয় না। ওকে, এই যে ক্ষুদ্র কণার কথা বললাম, এই ক্ষুদ্র কণার নামই হচ্ছে পরমাণু। ওকে, এরকম বিষয়টা। তাহলে এখন তুমি বলতে পারো ভাই তাহলে পরমাণু শব্দটা কিভাবে আসলো? দেখো তো, পরমাণু শব্দটা প্রথমে একটা ল্যাটিন শব্দ থেকে আসছে যার নাম হচ্ছে অ্যাটমস। ওকে, তাহলে এটা কোন শব্দ থেকে আসলো? একটা ল্যাটিন শব্দ থেকে যার নাম হচ্ছে অ্যাটমস। এই অ্যাটমসই হচ্ছে পরবর্তীতে কি নাম হয়ে গেল বলতো? অ্যাটম হয়ে গেল। ওকে, এই অ্যাটম শব্দটার অর্থ কি জানো? আনডিভিজিবল। আনডিভিজিবল বা বাংলা বলে কি হবে? অবিভাজ্য। অবিভাজ্য অর্থাৎ এটাকে আর বিভাজন করা যাবে না, এটাকে আর ভাঙা যাবে না, তাই তো? যাকে ভাঙা যাবে না সেটাই অবিভাজ্য, সেটাই তাহলে অ্যাটমস বা সেটাই হচ্ছে অ্যাটম, তাই না? বাংলা করলে কি আসবে? সেটার নাম পরমাণু চলে আসে, রাইট? এই হচ্ছে আমাদের পরমাণু সম্পর্কে প্রাথমিক ধারণাটা। এখন তার এই যে মতবাদটা, এই মতবাদ হচ্ছে সবাই কিন্তু গ্রহণ করে নাই। বেশ কিছু বিজ্ঞানী গ্রহণ করছে, বেশ কিছু বিজ্ঞানী কিন্তু এই জিনিসটাকে সমর্থন করে নাই। ওকে, তাহলে তার এই কথাটাকে আমরা যদি আলোচনা করি, দেখো খেয়াল করে, কিছু বিজ্ঞানী সমর্থন করছেন, মানে কি কথাটা ঠিক আছে, অনেকেই বলছে এরকম। যেমন ধরো ভারতীয় তখনকার বিখ্যাত বিজ্ঞানী ছিলেন বিজ্ঞানী কোনার্ড।
তিনি এই কথাটা সমর্থন করছেন যে না, ভাঙতে ভাঙতে আমি এমন একটা কণা পাইতে পারি যাকে আর ভাঙা যায় না। তবে আরেকজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, যাদেরকে আমরা দার্শনিক বলতে পারি আসলে, তারা কিন্তু এই জিনিসটাকে গ্রহণ করে নাই, বুঝছো? তারা হচ্ছে এটার বিরোধিতা করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছে অ্যারিস্টটল। হ্যাঁ, তিনি কিন্তু এই জিনিসটাকে একসেপ্ট করেন নাই। কেন একসেপ্ট করেন নাই এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি তিনি অ্যাটমকে আরো ভাঙতে পারছিলেন? বিষয়টা এরকম না। দেখো খেয়াল করে অ্যারিস্টটলের কথাটা কি ছিল, তিনি বলছেন সকল পদার্থ হচ্ছে আমাদের প্রকৃতিতে প্রাপ্ত যে উপাদানগুলো আছে, যাদেরকে আমরা শক্তির সাথে তুলনা করতে পারি, যেমন ধরো মাটি, তারপর ধরো হচ্ছে পানি, হ্যাঁ, বায়ু, আগুন। তার ধারণা ছিল সব পদার্থ এগুলো দিয়ে তৈরি হয়, তাই তো? প্রত্যেকটা পদার্থ হইতে পারে মাটি, পানি, বায়ু বা আগুন, একটা মিক্সচার, হ্যাঁ, একটা রূপভেদ, এরকম তিনি চিন্তা করতেছেন। এরকম কিছু আসলে সম্ভবই না, পদার্থকে ভাঙাই যায় না, এরকম ভাবে তিনি কথাগুলো বললেন। তাহলে অ্যারিস্টটলের মতে সকল পদার্থই মাটি, পানি, বায়ু ও আগুনের সমন্বয়ে তৈরি হয়। তার মানে কি দাঁড়াইলো, আমি হয় পদার্থকে ভাঙতেই পারবো না, অথবা ভাঙলে আমি এরকম মাটি, পানি, বায়ু এগুলো পাওয়া উচিত ছিল, রাইট? সো এই হচ্ছে অ্যারিস্টটলের কথা। হ্যাঁ, পরবর্তীতে আমরা জানতে পারছি, আরো যখন পরীক্ষালব্ধ ফলাফল গুলো চলে আসলো, তখন আমি বুঝতে পারছি যে না, পরমাণুকে ভাঙা যায়, ভাঙার পরে আমরা আরো কিছু ছোট ছোট কণিকা পাইতে পারি, তাই না? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এসব কিন্তু পাওয়া সম্ভব। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক আলোচনাগুলো। চলো তাহলে আমরা সামনের দিকে যাই। তো মোটামুটি এইখান থেকে আমাদের হচ্ছে কেমিস্ট্রির নলেজ গুলো আসা শুরু করলো। হ্যাঁ, রসায়ন সম্পর্কে আমরা জানতে শুরু করলাম। এখন বিষয়টা হচ্ছে রসায়ন তো প্রয়োগ করা দরকার, তাই না? সায়েন্স মানেই তো আমাদের প্রয়োগ, রাইট? আচ্ছা, এই প্রয়োগটা বা এই চর্চাটা কারা শুরু করে? মেইনলি মধ্যযুগীয় আরব যে সায়েন্টিস্টরা আছেন, তারা হচ্ছে রসায়ন চর্চাটাকে জনপ্রিয় করে তুললেন। তাহলে এখন আমরা কি পড়বো? প্র্যাকটিস অফ কেমিস্ট্রি অথবা রসায়ন চর্চা, রসায়নের প্রয়োগ। এখন বলো, রসায়নের চর্চা সর্বপ্রথম কারা প্রয়োগ করছে? আসলে সর্বপ্রথম না বলে সর্বাধিক কারা করছে সেটা বলা যেতে পারে। সর্বাধিক করছে হচ্ছে মধ্যযুগীয় আরবরা। হ্যাঁ, মধ্যযুগীয় আরবরা, তারা হচ্ছে সর্বপ্রথম এই রসায়নটাকে চর্চা করা শুরু করছেন। তো তাদের এই চর্চাটাকে আমরা কি বলি? আলকেমি। ওকে, তাদের এই চর্চা করার প্রক্রিয়াকে আমরা বলে থাকি হচ্ছে আলকেমি। ওকে, দেখো বাংলা করলে কি আসবে বলতো? বাংলা করো আলকেমি। তাহলে আলকেমি শব্দটা আসছে একটা আরবি শব্দ থেকে, যেটা হচ্ছে আলকিমিয়া। ওকে, আলকেমি শব্দটা কোথা থেকে আসছে বলতো? একটা আরবি শব্দ থেকে আসছে, যার নাম হচ্ছে আলকিমিয়া। এই আলকিমিয়া শব্দ থেকে আবার কি আসলো? কিমি শব্দটা আসলো। এই কিমি থেকে আলটিমেটলি আসলো হচ্ছে মডার্ন ডে কেমিস্ট্রি। বুঝতে পারছো তো? তাহলে দেখো আমি আরেকবার বলি, মধ্যযুগীয় আরবদের রসায়ন চর্চাকে আমরা বলে থাকি হচ্ছে আলকেমি। সেই আলকেমি শব্দটা কোথা থেকে আসছে? আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া থেকে আসছে কিমি শব্দটা। সেই কিমি শব্দ থেকে কি শব্দ আসলো? কেমিস্ট্রি, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা, এখন তাহলে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে মধ্যযুগীয় আরব যারা হচ্ছে এই রসায়নের চর্চাটা করতো, যাদেরকে আমরা বলতে পারি হচ্ছে আলকেমিস্ট। আলকেমিস্ট যারা হচ্ছে আলকেমির প্র্যাকটিস করে, তারা হচ্ছে আলকেমিস্ট। তাই তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এই আলকেমিস্টরা কি ধরনের চর্চা করতো, তাই না? এটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে না? দেখো, তো তখনকার চর্চাটা আসলে বর্তমান চর্চার মতো না। এখন যে আমরা কেমিস্ট্রি ব্যবহার করে বিভিন্ন পারমাণবিক অস্ত্র তৈরি করতেছি, তাই না? এটা সেটা তৈরি করতেছি, তখন কিন্তু বিষয়টা এরকম ছিল না। তখন বিষয়টা কিরকম ছিল? তখন বিষয়টা খুবই সিম্পল ছিল। যেমন ধরো, তারা কি করতে চাচ্ছিলেন? রসায়নের ব্যবহার করে খরচটাকে কমাইতে চাচ্ছিলেন, বুঝছো? দৈনন্দিন বিভিন্ন জিনিসপত্রের খরচটাকে কমানোর চেষ্টা করতেছিলেন। কিরকম? যেমন ধরো হচ্ছে স্বর্ণজাত বিভিন্ন পদার্থ, তাই না? সোনা দিয়ে তৈরি পদার্থের দাম নিশ্চয়ই বেশি। তারা কি করছেন? তারা হচ্ছে বিভিন্ন ধাতু থেকে সোনাজাত দ্রব্য তৈরি করার চেষ্টা করলেন। ওকে, তারা হচ্ছে মেনলি কপার, মানে ওই যে আমাদের তামা, টিন, তারপর হচ্ছে সীসা বা লেড,
প্রভৃতি স্বল্প মূল্যের ধাতু থেকে, হ্যাঁ, স্বল্প মূল্যের ধাতু থেকে তারা সোনা তৈরি করার চেষ্টা করতেন। ওকে, কথা কি ধরতে পারছো না? স্বল্প মূল্যের ধাতু হতে এক্সপেন্সিভ ধাতু সোনা বা সোনাজাত পদার্থ তৈরি করার চেষ্টা করলেন। হ্যাঁ, যাতে খরচটা কমানো যায়। ওকে, অথবা কি হইতে পারে, তারা সেই সময় হচ্ছে বেশ কিছু জটিল রোগের মহৌষধ তৈরি করার চেষ্টা করতেন, যেই রোগের হচ্ছে বর্তমানে কোনো ওষুধ নাই, তাই না? এবং এটা হচ্ছে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা জানি যে আমাদের হাদিস এরকম একটা আছে যে আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেন না যার কোনো ওষুধ নাই। সো এই পয়েন্টের উপর বেসিস করে তৎকালীন সময়ে আরবরা চেষ্টা করতেন, যেহেতু আমরা জানি যে সকল রোগের ওষুধ সম্ভব, সো আমি আমার আশেপাশে থাকা বিভিন্ন প্রকৃতিগত বস্তু থেকে সেই ওষুধটা তৈরি করার চেষ্টা করি। এরকম ভাবে আসলে চিন্তা করা হয়েছে। সো জটিল যত রোগ আছে এই রোগের মহৌষধ তারা তৈরি করার চেষ্টা করতেন। এই মহৌষধ সেবনের মাধ্যমে কি হইতে পারতো, আয়ু বৃদ্ধি পাইতে পারতো, তাই না? এটা তাদের বিশ্বাস ছিল আর কি। ওকে, সো এগুলো ছিল আসলে আমাদের সেই মধ্যযুগীয় সময় রসায়নের চর্চা। ওকে, ধরতে পারছি না? আচ্ছা, এখন যত আলকেমিস্ট তখন ছিলেন, যত হচ্ছে মধ্যযুগীয় আরব ছিলেন, তাদের মধ্যে একজন আরবের ভূমিকা অনেক বেশি ইম্পর্টেন্ট। যত আমাদের মধ্যযুগীয় আরব ছিলেন, যত আমাদের আলকেমিস্ট ছিলেন, তাদের মধ্যে একজন সায়েন্টিস্ট এমন ছিলেন, একজন আলকেমিস্ট এমন ছিলেন যার ভূমিকাটা অনেক অনেক বেশি। তার নাম কি জানো? তার নাম হচ্ছে জাবির ইবনে হাইয়াম। জাবির ইবনে হাইয়াম, ঠিক আছে? সো জাবির ইবনে হায়ামের নামটাকে আমরা এত বেশি হাইলাইট করি কেন জানো? কারণ জাবির ইবনে হায়াম হচ্ছে এই যে অ্যারিস্টটলের যে কথাটা ছিল যে সকল পদার্থই হচ্ছে মাটি, পানি, বায়ু, আগুনের সমন্বয়ে তৈরি, এই ন্যারেশনটা তিনি কিন্তু তুমি বলতে পারো সেই সময় হচ্ছে চালু করছিলেন, বুঝছো? অ্যারিস্টটল কিন্তু অনেক আগের একজন দার্শনিক ছিলেন, হ্যাঁ, এটা কিন্তু খ্রিস্টপূর্ব একটা সময় তিনি দার্শনিক ছিলেন। তার এই জিনিসটাকে আবার তিনি প্রচলন করেন, জাবির ইবনে হাইয়াম। ওকে, এই জন্য তাকে আমরা কি বলতেছি, রসায়নের জনকও কিন্তু বলতে পারি। ওকে, রসায়নের জনক কিন্তু বলা যাইতে পারে, বুঝতে পারছো? তার মানে মুসলিমদের কিন্তু অনেক বড় একটা ভূমিকা ছিল কিন্তু রসায়নের শুরুতে। ওকে, তা মোটামুটি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো সেই জন্য কিন্তু বেশ কিছু লিমিটেশন ছিল, তাই না? বেশ কিছু টেকনোলজির লিমিটেশন ছিল। তো আমাদের যে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করতাম, তাই না, বর্তমান সময়ে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি সেগুলো কিন্তু সেই সময় করা সম্ভব ছিল না, তাই না? যার ফলে কি হয়, তাদের বেশ কিছু থিওরির মধ্যে একটু অসংলগ্নতা তৈরি হচ্ছিল, তাই না? যেমন তিনি যে মতবাদটা বললেন যে বিভিন্ন পদার্থ, হ্যাঁ, যে কোনো পদার্থ হচ্ছে মাটি, পানি, বায়ু এসবের সমন্বয়ে তৈরি, সেটা কিন্তু বর্তমানে আমরা জানলাম কি পুরোপুরি সত্য না, তাই না? আচ্ছা, তার মানে আমরা মডার্ন ডে যে কেমিস্ট্রির সাথে পরিচিত সেই কেমিস্ট্রির সাথে আসলে কোন কোন সায়েন্টিস্ট রিলেটেড সেগুলো যদি আমি দেখার চেষ্টা করি, দেখো তো আমরা যদি এখন মডার্ন ডে কেমিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করি, তো বর্তমানে আমরা যে কেমিস্ট্রির নলেজ গুলো আছে, তাই না, এই নলেজ গুলো আসলে কারা তৈরি করছে? এটা কিন্তু আসলে মধ্যযুগীয় আরব বা আলকেমিস্টরা তৈরি করে নাই, তাই না? তো এই কেমিস্ট্রিতে আবার ইউরোপীয়দের অনেক বড় একটা ভূমিকা আছে, বুঝছো? কোন কোন সেই ইউরোপীয় দেখার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েশিয়ে, নামটা তোমরা অবশ্যই পড়ছো চ্যাপ্টার 4 এর মধ্যে। রবার্ট বয়েল, তারপর হচ্ছে ধরো স্যার ফ্রান্সিস বেকন, স্যার ফ্রান্সিস বেকন, তারপর ধরো হচ্ছে আমাদের জন ডাল্টন। তারাই হচ্ছে বিভিন্ন স্টাডির মাধ্যমে, বিভিন্ন পড়াশোনার মাধ্যমে মডার্ন ডে যে কেমিস্ট্রি আমরা ইউজ করি সেটা তারা প্রতিষ্ঠিত করলেন। আচ্ছা, আমি তাহলে দু একজনের ইম্পর্টেন্স একটু বলে দিই, দু একজনের কথা আমি উল্লেখ করে দিই। সবার প্রথমে বলবো হচ্ছে
অ্যান্টনি ল্যাভয়েশিয়ার কথা। তোমরা বলো তো ল্যাভয়েশিয়ার কথাটা কোথায় পড়ছিলা, চ্যাপ্টার 4 কোথায় পড়ছিলা? আমরা ওই যে বলতেছিলাম না পর্যায় সারণী, এই পর্যায় সারণী নিয়ে তিনি প্রথম একটু চিন্তা করার চেষ্টা করছিলেন কিভাবে আমরা সকল পদার্থকে আলাদা আলাদা করে পড়াশোনা না করে গ্রুপ ভিত্তিক ভাবে পড়াশোনা করতে পারি। সেই চিন্তা থেকে তিনি সকল পদার্থকে ধাতু এবং অধাতু দুইটা শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা করেন। ওকে, তো তার এরকম বিভিন্ন ভূমিকার জন্য তাকে আমরা কি বলতেছি? আধুনিক রসায়নের জনক বলতেছি। আধুনিক রসায়নের জনক। ওকে, তাহলে মনে রাখবো যে রসায়নের জনক হচ্ছে জাবির ইবনে হাইয়াম, বাট আধুনিক রসায়নের জনক কে বলতো? অ্যান্টনি ল্যাভয়েশিয়া। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো রবার্ট বয়েল, তিনি কিন্তু একটা ইম্পর্টেন্ট গ্যাসের সূত্র দিয়েছেন, যেটা কি বলতো? যেটাকে আমরা বয়েলের সূত্র বলি। ওকে, তারপর হচ্ছে স্যার ফ্রান্সিস বেকন, তিনি হচ্ছে গ্যাস স্টিম ইঞ্জিন নিয়ে আসলে ডিসকাশন করার চেষ্টা করছেন। আর জন ডাল্টন, তিনি কিন্তু পরমাণুর আরো সূক্ষ্ম গঠন, আরো নির্ভুল গঠন দেওয়ার চেষ্টা করছেন। ওকে, সো তাদের কিন্তু আরো বেশি ভূমিকা আছে, আরো বিভিন্ন জায়গায় ভূমিকা আছে, বাট এই ভূমিকাগুলো তুমি যদি একটু মাথায় রাখতে পারো, আমি মনে করি যে সেটা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। সো আজকের লেকচারটা ভাই এই পর্যন্তই। আজকের লেকচারটা তাহলে আমি আর বড় করতেছি না, এরপর আমাদের বেশ কিছু টপিক ছিল, বাট এগুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসের সাথে ইন্টিগ্রেট করে ফেলবো। ঠিক আছে, তো ততদিন সবাই ভালো থাকো, কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানায় দাও।